আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তোমার কি পড়তে বসতে ভালো লাগে না? পড়া মনে থাকে না, বা পড়তে বসলে ঘুমে ধরে, বোরিং লাগে, এরকম কিছু হয়? তো এটা আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে কমন একটা সমস্যা। তো এই সমস্যার সমাধান কি? আসো আমরা সেই সমস্যার সমাধানগুলা একটু দেখার চেষ্টা করি। একটা জিনিস একটু খেয়াল করবা, যে আমরা যখন কোনো একটা মুভি দেখি বা কোনো একটা নাটক দেখি বা কোনো একটা সিনেমা দেখি, সেই সিনেমার দৃশ্যগুলা বা সংলাপগুলো আমাদের দীর্ঘদিন মনে থাকে। আমরা আমাদের বন্ধুদেরকে বা পাশের মানুষজনকে সেই কথাগুলা খুব ইজিলি ডেসক্রাইব করতে পারি বা বর্ণনা করতে পারি। এর পিছনে রহস্যটা কি? এর পিছনে রহস্য হচ্ছে, আমরা যে সিনেমাটা দেখি বা নাটক দেখি অথবা আমরা যে গেমস খেলি, সেই গেমসের যে দৃশ্যগুলো থাকে সেগুলো থাকে গ্রাফিক্স বা বিভিন্ন চিত্র অঙ্কন করা, বা দেখা যায় কোনো একটা দৃশ্যের মধ্যে একটা ভিজুয়ালাইজেশন আমাদের মধ্যে ঢুকে যায়, যার কারণে আমরা ওইগুলা দীর্ঘদিন মনে রাখতে পারি। সেক্ষেত্রে তুমিও একটা কাজ করতে পারো। তুমি যখন একটা পড়া পড়বা বা একটা লাইন পড়বা, তখন সেইটার আঙ্গিকে একটা ইমেজ তুমি তোমার ব্রেইনে সেট করে নেওয়ার চেষ্টা করবা। যেমন আমি যদি তোমাকে একটা কথা বলি যে একটা বস্তু উপর থেকে পড়ছে, তো তুমি এটা একটু চিন্তা করবা যে কোনো একটা বস্তু উপর থেকে পড়ছে, এরকম একটা দৃশ্য বা সিনারি তুমি চিন্তা করবা। নিজেকে একজন সিনেমার পরিচালকের মতো চিন্তা করবা। একজন সিনেমার পরিচালকে কি করে, যে একটা লাইন লেখলে তার পিছনে, এই লাইনের পিছনে দৃশ্যটা কেমন হবে, অ্যাক্টিংটা কেমন হবে, সেটা কিন্তু সে চিন্তা করে করেই লেখে। তো তুমিও করবা কি, সেই জিনিসটাকে চিন্তা করে করে একটা চিত্রের মতো অঙ্কন করবা। এটাকে মেডিকেল টার্মে বলা হয় ভিজুয়ালাইজেশন। তাহলে প্রথম ধাপ হচ্ছে ভিজুয়ালাইজেশন, বা এই যে ভিজুয়াল পদ্ধতিতে কোনো কিছু মনে রাখার যে পদ্ধতি, সেটাকে বলা হয় ফটোগ্রাফিক মেমোরি। ফটোগ্রাফিক মেমোরি। তো আমাদের প্রধান কাজ হচ্ছে এই ফটোগ্রাফিক মেমোরিটাকে কাজে লাগানো। ফটোগ্রাফিক মেমোরিটাকে যদি তুমি কাজে লাগাইতে পারো, তাহলে তোমার পড়ার প্রতি একটা আকর্ষণও সৃষ্টি হবে, একটা পড়া দীর্ঘদিন মনেও থাকবে। এরপরে আমাদের দেখবা গেমের প্রতি একটা আসক্তি চলে আসে, কিন্তু পড়াশোনায় কোনো আসক্তি আসে না। কারণ হচ্ছে গেমে একটা নির্দিষ্ট লেভেল থাকে, বা তোমাকে কিছু টাস্ক দেয়, যেগুলো ফিল আপ না করতে পারলে মনের মধ্যে একটা পরবর্তী ধাপে যাওয়ার বা এই টাস্ক গুলো ফিল আপ করার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। কিন্তু পড়াশোনায় আমরা এরকম কোনো টাস্ক সেট করতে পারি না, বিদায় আমরা এটার প্রতি অনীহার প্রকাশ পাই, বা আমরা এটার প্রতি এডিক্টেড হই না। সেক্ষেত্রে কি করবা, নিজেকে ছোট ছোট টাস্ক দিবা, বা একটা কাজ করতে পারো। তুমি একটা আলাদা কাগজ নিয়ে বা খাতা নিয়ে ওইখানে তুমি তোমার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো লিখে রাখবা, বা ডেইলি একটা একটা টাস্ক দিবা, নিজেকে একটা কাজ দিবা যে আজকের মধ্যে আমি একটা চ্যাপ্টার পড়বো বা দুইটা চ্যাপ্টার পড়বো, বা গণিতের এই অংশটা পড়বো বা ইংরেজির এই অংশটা পড়বো। এরকম ভাবে একটা টার্গেট সেট আপ করবো। টার্গেট সেট আপ করে সেই টার্গেট গুলা ফিল আপ করার চেষ্টা করবা। তুমি যদি একটানা এরকম এক সপ্তাহ নিজের টার্গেট গুলা ফিল আপ করতে পারো, তাহলে নিজেকে এক লেভেল উপরে দিবা, এরকম লেভেল আপ দিবা। যে তুমি ধরো জিরো লেভেল থেকে শুরু করবা, তাহলে আমি এটাকে বলবো হচ্ছে টার্গেট সেট আপ পদ্ধতি। টার্গেট সেট করা, টার্গেট সেট করা, এবং এইখান থেকে তুমি নিজেকে একটা লেভেল দেওয়ার চেষ্টা করবা। যে লেভেলটা কেমন, তুমি জিরো লেভেল থেকে একদম শুরু করবা। একটা গেমে যেভাবে জিরো লেভেল থেকে শুরু হয়, এরকম। দেন তুমি এক সপ্তাহ যখন তোমার এই টার্গেট গুলো ফিল আপ করবা, তুমি তোমাকে লেভেল 1 দিবা। আরো এক সপ্তাহ লেভেল 2, লেভেল 3, এইভাবে তুমি তোমার লেভেল গুলো আপ করবা, এবং প্রত্যেকটা লেভেলের পর নিজেকে একটা পুরস্কার দেওয়ার চেষ্টা করবা। নিজেকে নিজে একটা পুরস্কার দিবা। কেমন পুরস্কার দেওয়া যায়? যেমন তুমি তোমার ভালো লাগার একটা কাজ করতে পারো, ভালো লাগার একটা খাবার খাইতে পারো, কোথাও ঘুরতে যেতে পারো, বা তোমার পছন্দের যে কোনো একটা কাজ করতে পারো, যেটাতে তুমি নিজেকে নিজে মোটিভেট করতে হবে। আলটিমেটলি নিজে ছাড়া নিজেকে মোটিভেট করার কেউ নাই। এরপর 3 নাম্বার পদ্ধতি হচ্ছে, আমাদের দেখো পড়তে বসলে কি হয়, ঘুমে ধরে, বোরিং লাগে, আহ অনীহা প্রকাশ পায়, শরীরে দুর্বলতা কাজ করে। এর কারণ হচ্ছে আমরা পড়ার যে একটা পদ্ধতি, যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সেটা মেনটেন করে না। আমাদের যে ব্রেইন, এই ব্রেইন যদি ক্লান্ত হয়ে যায়, তাহলে তোমার ঘুমে ধরবে। তো ব্রেইনকে ক্লান্ত না হওয়ার জন্য, ব্রেইনকে আবার রিসাইকেল করার জন্য রেস্ট নিবা। কি করবা? তাহলে 3 নাম্বার পদ্ধতি হচ্ছে রেস্ট নেওয়া। রেস্ট নিয়ে নিয়ে পড়া। তুমি 40 মিনিট বা 45 মিনিট বা 1 ঘন্টা পড়ার পর নিজেকে 5 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক দিবা। এই 5-10 মিনিটে তুমি কি করবা? এই 5-10 মিনিট কি মোবাইল নিবা? না, মোবাইল নিবা না। এই 5-10 মিনিট তুমি একটু হাঁটা চলা করবা, তোমার মা বাবার সাথে বা আশেপাশে যে বন্ধু বান্ধব থাকবে তাদের সাথে একটু কথাবার্তা বলবা। অথবা আমি যেই কাজটা করতাম, আমি কি করতাম, এই 40-45 মিনিট বা 1 ঘন্টা পড়ার পর যখন একটু ক্লান্ত লাগতো, আমি ওয়াশরুমে যেতাম। ওয়াশরুমে যেয়ে হাত মুখটা আবার ধুয়ে ধুয়ে ওই হাত মুখ আবার মুছামুছি করে, আবার দেখা যাচ্ছে আমি টেবিলটা একটু গুছাইতাম। মানে টেবিলটা গুছাইলে পরে দেখা যায়
রুমটা একটু আলোকিত লাগে, তখন আবার পড়তে ভালো লাগে। এই কাজগুলা করতাম, যার কারণে আমি দীর্ঘক্ষণ সময় পড়তে পারতাম। আরো একটা দীর্ঘ সময় পড়ার জন্য একটা টেকনিক তুমি অবলম্বন করতে পারো। সেই টেকনিকটাকে তোমাদেরকে যদি বলি, যে একটা দিনকে তুমি 4টা ভাগে ভাগ করবা, 4 ভাগে ভাগ করবে। তুমি হইতে পারে এটা সকাল, সকাল 2 নম্বর হইতে পারে বিকাল, হইতে পারে রাত। আরো একটা ধাপ, তুমি যে কোনো একটা সময় বা রাতটাকে তুমি 2টা ভাগে ভাগ করলা, বা এইখানে দুপুর নিলা, যে কোনো 4টা ভাগে ভাগ করবা বা 3টা ভাগে ভাগ করবা। ভাগ করে প্রতি সেশনে তুমি 2 ঘন্টা করে পড়ার চেষ্টা করবা, 2 ঘন্টা করে, 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা পড়বা। অথবা তুমি যদি 1.5 ঘন্টা করেও পড়ো, 2 ঘন্টা পড়লা না, 1.5 ঘন্টা করেও যদি পড়ো, তাহলে প্রত্যেকবার আমি হিসাব করলাম যে 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা, 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা, 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা, দেখো 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা। তাহলে টোটাল দেখো তোমার কত পড়া হয়। যদি তুমি 2 ঘন্টা করে পড়ো তাহলে 8 ঘন্টা পড়া হয়, 1.5 ঘন্টা করে পড়লে দেখো 6 ঘন্টা পড়া হয়। তাহলে মিনিমাম তুমি যদি একজন এসএসসি বা এইচএসসি শিক্ষার্থী হও, তোমার এই 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা যদি তুমি মনোযোগ দিয়ে করো, এর বেশি কিছু লাগে না। আশা করি আমি তোমাকে যেই টেকনিক গুলা বললাম বা যে পদ্ধতিগুলা বললাম, এগুলো অবশ্যই মেডিকেল সায়েন্স কর্তৃক প্রদত্ত। এগুলো